এখানে দেখেন টপিক ভিত্তিক একটু ধারণা দেওয়া আছে যে টপিক ভিত্তিক বিগত বিসিএস গুলোতে ইউরোপ মহাদেশের কোন অংশ থেকে কি পরিমাণ কোশ্চেন এসেছিল। তো প্রিলিতে আমরা যদি দেখি যে হিস্ট্রিক্যাল বা এই ইউরোপের পাঁচটা অংশ, পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ, উত্তর ইউরোপ, মধ্য ইউরোপ এবং দক্ষিণ ইউরোপ, এইগুলো থেকে রাজনৈতিক এবং ভৌগোলিক বিভিন্ন ইনফরমেশন নিয়ে বিগত বিসিএস গুলোর প্রিলিমিনারিতে পরীক্ষা এসেছে। পাশাপাশি প্রধান শক্তিসমূহের মধ্যে বৈদেশিক সম্পর্ক, এখান থেকে কি আসছে লিখিত পরীক্ষায় বরাবরই কোশ্চেন ছিল। সো এটা আসলে মূলত গুরুত্বের জন্য। শুরুতে যদি আমরা দেখি যে ইউরোপ মহাদেশ, এখানে আপনাদের ইউরোপ মহাদেশের বেশ কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে। আয়তন এগুলো তো আমরা জানি, তাই না? এগুলো তো আমরা পড়বই। এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে দীর্ঘতম নদী হচ্ছে ভোলগা। একটা বই আছে ভোলগা থেকে গঙ্গা, নাম শুনেছেন কিনা একটা বইয়ের? ভোলগা থেকে গঙ্গা, এটা কার লেখা বলেন তো, যারা এই বইটা পড়েছেন বা নাম শুনেছেন? রাহুল সাংকৃত্যায়ন। এই বইটা পারলে পড়ার চেষ্টা করবেন। এছাড়াও ইউরোপ মহাদেশ সম্পর্কে যে বৃহত্তম দ্বীপ গ্রেট ব্রিটেন কিন্তু একটা দ্বীপ, সেটার কথা বলা আছে। এছাড়াও ইউরোপের প্রবেশদ্বার বলা হচ্ছে জিব্রাল্টার, তার জিব্রাল্টার হচ্ছে স্পেনের পাশে অবস্থিত, ঠিক এই জায়গাটায়। এরপর আহ, এই বিষয়গুলো আছে। আমরা এখন একটু ফোকাস করব এর ভৌগোলিক অবস্থান এবং সীমানা। সেখানে আমি একটু এক্সট্রা স্লাইড নেই। সেটা হলো ইউরোপ মহাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমানা যদি চিন্তা করি, তাহলে প্রথমে বলবো কি ভৌগোলিক অবস্থান ও সীমানা, সেটা যদি দেখি তাহলে দেখবো এর উত্তরে কি আছে বলেন তো। উত্তরে রয়েছে হচ্ছে আর্কটিক ওশান বা সুমেরু উপসাগর, সুমেরু মহাসাগর আর কি, বা সুমেরু মহাসাগর বা উত্তর মহাসাগর যেটাকে বলে, এটাকে আমরা এইভাবে বলি আর্কটিক ওশান। এটি উত্তরে রয়েছে। দক্ষিণে রয়েছে কি বলেন? ইউরোপ মহাদেশের দক্ষিণে, দক্ষিণে রয়েছে ভূমধ্য মহাসাগর, সরি ভূমধ্য সাগর, ভূমধ্য মহাসাগর বলছি, ভূমধ্য সাগর যেটাকে মেডিটেরিয়ান সি বলা হয়। খুবই ইম্পর্টেন্ট এই অর্থে যে পুরো বিশ্ব সভ্যতার ইতিহাসে ভূমধ্য সাগরের বিশাল একটা ভূমিকা রয়েছে, কারণ রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল কিসের মাধ্যমে? পুরো রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। এরপর যদি পূর্বের কথা চিন্তা করি, পূর্বে কি রয়েছে বলেন? উরাল পর্বতমালা বা ইউরাল পর্বত। উরাল পর্বতমালা, যেটা কিনা রাশিয়াকে এশিয়া এবং ইউরোপে দ্বিখণ্ডিত করেছে। উরাল পর্বতমালার পূর্বে হচ্ছে এশিয়া মহাদেশ, পশ্চিমে হচ্ছে ইউরোপ মহাদেশ। এছাড়াও রয়েছে সেখানে উরাল বা উরাল নদী এবং আরেকটা সাগর রয়েছে, বলেন কি? কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর। এরপর পশ্চিমের কথা যদি চিন্তা করি, পশ্চিমে রয়েছে কি? পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর। এই হলো এর সীমানা। এখন আমরা আবার ম্যাপটাতে আসি, দেখেন মিলছে কিনা। উত্তরে রয়েছে কি? উত্তর মহাসাগর, এটা হলো উত্তর। পূর্বে রয়েছে, দক্ষিণে রয়েছে কি? ভূমধ্য সাগর। পূর্বে রয়েছে ঠিক এই জায়গায় উরাল পর্বতমালা, এবং কাস্পিয়ান সাগর আরো পাশে রয়েছে, এটা দেখা যাচ্ছে না এখানে। এবং পশ্চিমে রয়েছে কি? আটলান্টিক মহাসাগর। সো এই গেল আমার হচ্ছে ভৌগোলিক অবস্থান ও সীমানা। এখন ইউরোপ মহাদেশকে মূলত পাঁচটি প্রধান ভাগে ভাগ করা যায়। পাঁচটি প্রধান ভাগে ভাগ করা যায়, পাঁচটি প্রধান ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো কি কি? প্রথম যদি বলি আমরা, সেটা কি? উত্তর ইউরোপ। উত্তর ইউরোপের দেশ কোনগুলো? সাধারণত স্ক্যান্ডিনেভিয়ান যে অঞ্চলগুলো। কোনগুলো? স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক, নর্ডিক দেশগুলো। পাশাপাশি হচ্ছে যুক্তরাজ্যকেও কি বলা যায়? উত্তর ইউরোপের দেশ। দুই নম্বর ভাগ হচ্ছে দক্ষিণ ইউরোপ। দক্ষিণ ইউরোপের অংশ হচ্ছে ইতালি, স্পেন, গ্রিস সহ পর্তুগাল। ইতালি, স্পেন, গ্রিস এবং পর্তুগাল সাধারণত এরা হচ্ছে দক্ষিণ দিকে, ইউরোপ মহাদেশের দক্ষিণ অংশে অবস্থিত। এরা সাধারণত ভূমধ্য মহাসাগরীয় জলবায়ুর জন্য পরিচয় পরিচিত। দক্ষিণ দিকে কি থাকে? ভূমধ্য সাগর থাকে, ফলে এদের জলবায়ু কিসের মতো বলেন তো? ভূমধ্য সাগরীয়, সাগরীয় জলবায়ু।
এরপর রয়েছে কি, উত্তর গেল, দক্ষিণ গেল, এরপর পশ্চিম ইউরোপ। পশ্চিম পশ্চিম ইউরোপের অংশ কারা বলেন? ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, এই বড় বড় দেশগুলো। তো আমি বড় বড় দেশগুলোর কথা তো বললাম। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, এরপর কি রয়েছে, নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, তারপর হচ্ছে সুইজারল্যান্ড। এই দেশগুলো সাধারণত হচ্ছে পশ্চিম ইউরোপের অংশ। এরপর যদি আমরা বলি পূর্ব ইউরোপ, পূর্ব ইউরোপের অংশ সাধারণত রাশিয়া, তারপর কি ইউক্রেন, তারপর হচ্ছে পোল্যান্ড, রোমানিয়া, এই দেশগুলো পূর্ব ইউরোপের অংশ। পোল্যান্ড, রোমানিয়া, এই দেশগুলো হচ্ছে কিসের অংশ? পূর্ব ইউরোপের অংশ। এবং সর্বশেষ হচ্ছে মধ্য ইউরোপ। মধ্য ইউরোপের অংশ হচ্ছে অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলো। তো অস্ট্রিয়া, হাঙ্গেরি, তারপর কি চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলো। এইটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা, ক্লিয়ার কিনা? একটু চ্যাট বক্সে জানান। আমরা, হ্যাঁ, এগুলো মনে রাখবো কিভাবে বলতে, এগুলো তো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ম্যাপ দেখে দেখে এই ভাগগুলো দেখে ফেলবেন। মোটামুটি আমি যেগুলো দিলাম, পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটি দক্ষিণ ইউরোপের একটি দেশ, পারবেন না এখন? এখান থেকে পরীক্ষা আসে রাখবেন ইতালির কথা আসবে। বসনিয়া, ক্রোয়েশিয়া, এরা সাধারণত পূর্ব ইউরোপ বা মধ্য ইউরোপের দেশ। এগুলো একটু দেখে নিতে হবে, ডিটেলস আরো আছে। বাট আমি প্রধান প্রধান যে দেশগুলো সেগুলোর কথা বললাম, বোঝা গেল এটুকু? যে আমার পক্ষে তো এখন সবগুলো দেশ লেখা এখানে একটু ডিফিকাল্ট, আমরা তো পরের ভাগগুলোতে আসবে। বাট প্রধান প্রধান যে দেশগুলো সেগুলোর কথা আমি এই ভাগে লিখে ফেললাম। এতটুকু ক্লিয়ার কিনা? যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা কি করব, প্রধান বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্ক জিনিসগুলো একটু সম্পর্কে জানবো। এরপর ইউরোপ মহাদেশের যে বিষয়টা আমরা জানবো সেটি হচ্ছে বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য। আচ্ছা, পশ্চিমা রাষ্ট্র কেন বলি এটা আমরা সামনে আসবো। এখন দেখি বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য যদি চিন্তা করি তাহলে শুরুতে আসে হচ্ছে ধরেন পাহাড় পর্বত। পাহাড় পর্বতের মধ্যে কি আছে দেখেন তো? মধ্য ইউরোপে একটা বড় পর্বতমালা রয়েছে, সেটা কি? আল্পস পর্বত, বিখ্যাত পর্বতমালা। এটা কোথায়? মধ্য ইউরোপে অবস্থিত। হ্যাঁ, আমি যেগুলো পড়াচ্ছি একটু দেখেন, তাইলে বুঝতে পারবেন গুরুত্ব কোনগুলোকে দিতে হবে। হ্যাঁ, আমি পড়াই একটু, হ্যাঁ, আপনারা যদি মাঝে মাঝে আমি কনসেন্ট্রেট করি আপনাদের দিকে, তাহলে একটু সময় দিকে চলে যায়। দেখেন, আল্পস পর্বতমালা, এটি হচ্ছে মধ্য ইউরোপের ইউরোপ মহাদেশের সবচেয়ে বিখ্যাত পর্বতমালার একটি। এরপর হচ্ছে 2 নম্বরে হলো, যদি পর্বতমালার কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ একটা পর্বতমালা রয়েছে, সেটা হলো পিরেনিস পর্বতমালা বলে। এটা কার কার মধ্যে জানেন? এটা হচ্ছে ফ্রান্স ও স্পেনের মাঝে। স্পেনের মাঝে। এইগুলো ম্যাপে একটু দেখার চেষ্টা করবেন, আল্পস পর্বতমালা, পিরেনিস পর্বতমালা। আর একটা বিখ্যাত পর্বতমালা হচ্ছে ককেশাস পর্বতমালা। এগুলো ম্যাপে অবশ্যই দেখতে হবে। কিসে দেখতে হবে? ম্যাপ। ক্লিয়ার কিনা? এটি গেল হচ্ছে বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্যের একটা বিষয়। এরপর যদি দেখি আমরা নদ নদী, নদ নদীর ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবো কি, ভোলগা, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম নদী কিসের? ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা। এছাড়াও ভোলগা ছাড়া কি কি নদী রয়েছে? দানিউব, বইয়ে যেটা আছে, ম্যাপে যেটা দেখবেন সেটা থেকে দেখবেন। হ্যাঁ, দানিউব নদী। দানিউব নদী এতই ফেমাস যে এ কয়টি দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে? 10টি দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এবং এর তীরে 4টি রাজধানী রয়েছে। এক্সকিউজ মি, 4টি দেশের রাজধানী রয়েছে। বোঝা গেল কিনা দানিউবের? ওকে, এরপর আরেকটা নদী যদি বলি, সেটা বিখ্যাত নদী হচ্ছে রাইন নদী।
এরপর দেখেন দ্বীপ এবং উপদ্বীপ, এদের কথা যদি বলি, দ্বীপ ও উপদ্বীপ, তাহলে দ্বীপ উপদ্বীপের মধ্যে বিখ্যাত দ্বীপ কোনটি? ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ব্রিটিশ দ্বীপপুঞ্জ। তারপর যদি বলি আয়ারল্যান্ড দ্বীপপুঞ্জ, আয়ারল্যান্ড দ্বীপ। তারপর কি রয়েছে? অবশ্যই গ্রিনল্যান্ড দ্বীপ। তারপর আইসল্যান্ড দ্বীপ। আচ্ছা, গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে একটু ব্যাপার রয়েছে, সেটা হলো গ্রিনল্যান্ড দ্বীপ কিন্তু ভৌগোলিক ভাবে কোন মহাদেশে বলেন তো? গ্রিনল্যান্ড দ্বীপ ভৌগোলিক ভাবে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে, আর রাজনৈতিক ভাবে, হচ্ছে ইউরোপ মহাদেশে। তো এটা একটু খেয়াল রাখবেন। তো এই গেল মোটামুটি বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য। তো রাজনৈতিক গুরুত্ব ইউরোপ মহাদেশের, এটা তো আমরা জানি, রাজনৈতিক গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। এখন আমরা দেখবো হচ্ছে পশ্চিম ইউরোপের মানচিত্রটা। আচ্ছা, এখানে দেওয়া আছে যুক্তরাজ্য পশ্চিম ইউরোপের মধ্যে, এটা একটু কারেকশন করে নিন। আমি মনে হয় উত্তর ইউরোপের কথা বলেছি, তাই না? সো এখানে একটা কারেকশন আছে, সেটা হচ্ছে এই যে নীল অংশের দেশগুলো, এগুলো হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ। এগুলো সাধারণত কোনগুলো দেখেন, সাধারণত স্পেন পর্তুগালকে কিন্তু এখানে একটু ভুল আছে, এই জায়গাটাকে দক্ষিণ ইউরোপের দেশ বলা হয়, দক্ষিণ ইউরোপ। এটা একটু কারেকশন করে নিতে হবে। পর্তুগাল, স্পেন, হ্যাঁ, তারপর ইতালি, এগুলো হচ্ছে দক্ষিণ ইউরোপের দেশ। বুঝা গেল? সাধারণত পশ্চিম ইউরোপের দেশ বলা হয় ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, তারপর কি সুইজারল্যান্ডকেও পশ্চিম ইউরোপের দেশ বলা হয়। সো এইখানে একটু কনফিউশন রয়েছে। তো পশ্চিম ইউরোপের দেশ থেকে আমরা যে জিনিসটা পড়বো সাধারণত, যে কি সাধারণত পশ্চিম ইউরোপের দেশ আমি যদি বলি আপনাদের, অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, লিechtenstein, লুক্সেমবার্গ, মোনাকো, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডকে বোঝায়। 9টা দেশকে। এটা হলে ইউএন এর পরিসংখ্যান অনুযায়ী, ইউএন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তারা ওয়েস্ট ইউরোপ, বুঝায় হচ্ছে 9টি দেশকে। আমি সংক্ষেপে একটু লিখে দিলাম। একটা কি অস্ট্রিয়া, 2 হচ্ছে বেলজিয়াম, 3 হচ্ছে ফ্রান্স, 4 হচ্ছে লিচেনস্টাইন, যেটা বানানটা দেখবেন, 5 নম্বর হচ্ছে লুক্সেমবার্গ, 6 নম্বর হচ্ছে মোনাকো, 7 হচ্ছে নেদারল্যান্ডস, এর আগে দি নেদারল্যান্ডস বসে, 8 হচ্ছে, কয়টা হইলো? 9টা হওয়ার কথা। আর 1 2 3 4 5 6 7 নেদারল্যান্ডস, এরপর হচ্ছে ও জার্মানি বাদ পড়ছে না, জার্মানি, আর একটা হচ্ছে সুইজারল্যান্ড। এইগুলোকে সাধারণত বলা হয়, বইয়ে আর আরেকটা কি দিয়েছে এর বাইরে বলেন তো? অ্যান্ডোরা। আচ্ছা, আমি এটাই পেয়েছি। ইউএন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এখানে সবচেয়ে বড় দেশ কোনটা বলেন তো? এখানে এই অঞ্চলে, এই ওয়েস্ট ইউরোপে সবচেয়ে বড় দেশ হচ্ছে আয়তন এবং জনসংখ্যা দুটাতেই, আয়তন ও জনসংখ্যায় এখানে বড় দেশ কোনটি? ফ্রান্স, পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় দেশ। এবং এখানকার অর্থনীতি ও জীবনযাত্রা কেমন? এই অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রা স্বাভাবিকভাবে খুবই উন্নত। এরা হচ্ছে অনেক ধনী লোক, ধনী এবং উন্নত। এরপর জীবনযাত্রার মান কি? অত্যন্ত উচ্চ বলা যায়, তাই না? ওয়েস্টার্ন বলতে যা বুঝায়, তা মূলত এই ওয়েস্ট ইউরোপকে বুঝায়। এবং এখানকার রাজনীতি সাধারণত কোন ধরনের বলেন? এখানকার রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থা, এই পশ্চিম ইউরোপের। এরপর বর্তমান পরিস্থিতি কি? 2026 এসে কি পশ্চিম ইউরোপ কিসের কারণে ধুঁকছে বলেন তো? না, আমি তো বললাম এই লিস্টের বাইরে পশ্চিম ইউরোপ নাই। এই যে এখানকার এই অংশগুলো, পর্তুগাল, স্পেন, এগুলোকে সাধারণত কি বলা হচ্ছে? দক্ষিণ ইউরোপ।
বর্তমানে এই অঞ্চলটা ঢুকছে হচ্ছে জ্বালানি সংকটে। জ্বালানি সংকট, কারণ তারা জ্বালানির উপর মধ্যপ্রাচ্যের উপর জ্বালানির কারণে অনেক বেশি নির্ভরশীল। তো এই অঞ্চলটা প্রচুর পরিমাণ জ্বালানি সংকটে ভুগছে। ফলে ইরান কিন্তু পশ্চিম ইউরোপকে একটা কি দিয়েছে, ইরান এবং ইউরোপের দেশগুলো তারা নিজেদের মধ্যে একটা কি করতে যাচ্ছে, হরমুজ ড্রিল, হরমুজ স্ট্রেইট ডিল করতে যাচ্ছে। বুঝতে পারছেন, এই ডিলটা হয়ে গেলে অর্থাৎ হরমুজ প্রণালী চুক্তি একটা করতে যাচ্ছে। এই চুক্তিটা হয়ে গেলে কিন্তু এটা বিশাল গেম চেঞ্জ হয়ে যাবে। বিশাল গেম চেঞ্জ হবে কেন, তখন এই হরমুজ প্রণালী দিয়ে যে তেল রিলেটেড বাণিজ্য হবে, এটা কিসে হবে বলেন তো? ইউরোতে। ইউরোতে যদি বাণিজ্য হয় তখন একটা বিষয় ঘটবে, কি বলেন তো? ডি ডলারাইজেশন। ডি ডলারাইজেশন। আমেরিকা অন্যান্য দেশকে যে, হ্যাঁ, অন্যান্য দেশকে যে ডলারের মাধ্যমে কি চাপে রাখে, সেই বিষয়টা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। ডি ডলারাইজেশন হলে আমেরিকার প্রভাব প্রতিপত্তি অনেকটাই কমে যাবে, পেট্রো ডলার দুর্বল হয়ে যাবে। সো এখানে একটা বিষয় রয়েছে। এরপর আসেন, পশ্চিম ইউরোপের যদি আমি নামকরণের কথা বলি, বা পাশ্চাত্য শব্দটা যে উৎপত্তি হলো, কি পাশ্চাত্য বা ওয়েস্ট বা পশ্চিম নামকরণ, এই নামকরণের হিস্ট্রি তো রয়েছে তাই না একটা, যে কেন আসলে এই নামকরণটা হলো। তো মূলত এই নামটা আসে আসলে প্রথম যে কারণে আসে সেটা হলো পশ্চিম রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের সময় ঠিক এই অংশটার নামকরণ ছিল এরকম, যে পশ্চিম রোমান সাম্রাজ্য। ক্লিয়ার কিনা? তখন থেকে পশ্চিম মানে রোমকে কেন্দ্র করে এই অংশটা পশ্চিম রোমান সাম্রাজ্য নামে পরিচিত ছিল। ফলে আজকের যে পশ্চিম ইউরোপ, সেটার ভিত্তি স্থাপন অনেকটা সেই সময় রোমান সাম্রাজ্যের সময় করা হয়। এরপর ধর্মীয় আর একটা পরিচয় ছিল। ধর্মীয় পরিচয়টা এমন, সেটা হলো মধ্যযুগে, মধ্যযুগে ধর্মীয় ভাবে অর্থাৎ ক্রিশ্চিয়ানিটিতে ধর্মীয় ভাবে এই অঞ্চলটার নাম হচ্ছে ওয়েস্টার্ন, এইভাবে গড়ে ওঠে আর কি। ধর্মীয় ভাবে বা কি বলে, ধর্মীয় পরিচয় যেটা হয় সেটা আসলে ওয়েস্টার্ন পরিচয়ে আসে। ওয়েস্টার্ন ক্রিশ্চেনডম বলা হয়। ওয়েস্টার্ন ক্রিস্টেনডম বলা হয় এই অংশটাকে। ওয়েস্টার্ন ক্রিস্টেনডম বা পশ্চিমা খ্রিস্টান জগৎ বলা হয়। তখন থেকে এই অংশটার নাম ওয়েস্টার্ন হিসেবে পরিচিত হতে থাকে। মূলত এখানে ক্যাথলিক, ক্যাথলিক এবং ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট, খ্রিস্টান যারা, তারা উভয়ই এখানে কি করত, তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করত। এটা একটা পরিচয় যে ওয়েস্ট কেন এটার নাম। এরপর রেনেসার কারণে এই অংশের নাম কি হয়, রেনেসার যে সময়, রেনেসা মানে কি পুনরুজাগরণ বা রিভাইভ। এই রেনেসার সময় কত শতাব্দীতে এটা হয়, 1500 শতাব্দীতে। ঠিক এই সময় এই অংশের নাম হচ্ছে পাশ্চাত্য বা ওয়েস্ট হিসেবে, পাশ্চাত্য বা ওয়েস্ট হিসেবে ঘোষণা করা হয় বা পরিচিত হতে থাকে। যে এই অংশে সবসময় কি রেনেসা বা জ্ঞান দীপ্ত যুগ নামে পরিচিত পায়। অর্থাৎ এনলাইটেনমেন্টের সময় এই অংশকে, পুরো ইউরোপকে দুই ভাগে ভাগ করা হয়। এই অংশটা ছিল পশ্চিম ইউরোপ এবং পূর্ব অংশটা ছিল কি পূর্ব ইউরোপ। এনলাইটেনমেন্টের সময় অর্থাৎ রেনেসার সময় পূর্ব ইউরোপে সাধারণত জ্ঞানের তেমন একটা বিস্তার ঘটে নাই। সাধারণত রোমকে কেন্দ্র করে পাশে যে কি প্যারিস এবং অন্যান্য যে পশ্চিম ইউরোপের দেশগুলো, এগুলোতে বেশিরভাগ হচ্ছে এই এনলাইটেনমেন্টটা শুরু হয়। এটা একটা বিষয়। এরপর যদি বলি, ইউরোপ নামটা কোথায় থেকে আসছে বলেন তো? ইউরোপ নামটা আসছে হচ্ছে গ্রিক পৌরাণিক কাহিনী, পড়েছেন না? সরি, গ্রিক পৌরাণিক কাহিনী তো আমরা শুনেছি তাই না? এই গ্রিক পৌরাণিক কাহিনীতে একজন রাজকন্যা রয়েছেন, তার নাম কি, রাজকন্যা রয়েছে তার নাম হচ্ছে ইউরোপা। এই ইউরোপা রাজকন্যার নাম থেকে সাধারণত ইউরোপ নামটা আসছে বলা হয়। আবার অনেকের মধ্যে ইরেবু শব্দ থেকে আসছে, এর অর্থ সূর্যাস্ত বা পশ্চিম। যাই হোক, এগুলো অনেক বিষয় রয়েছে। এই ছিল মোটামুটি ইউরোপের ইউরোপের এখন পশ্চিম ইউরোপের প্রধানতম যে দেশ যুক্তরাজ্য, সেটা সম্পর্কে আমরা জানবো। যুক্তরাজ্য সম্পর্কে এখানে তো বেশ কিছু বিষয় রয়েছে, আমি একটু এক্সট্রা করে আপনাদের একটা
ধারণা দেওয়ার চেষ্টা করি যে যুক্তরাজ্য বা কি ইউনাইটেড কিংডম এটা মূলত কোন কোন দেশের সমন্বয়ে? চারটা দেশের সমন্বয়ে। একটা হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস নামে একটা দেশ রয়েছে, ওয়েলস, এবং নর্থ আয়ারল্যান্ড। নর্থ আয়ারল্যান্ড, এই চারটি দেশের সমন্বয় হচ্ছে মূলত ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য গঠিত। এগুলো বিভিন্ন সময়ে রাজনৈতিক বিভিন্ন ইউনিয়ন বা ইউনাইটেডের মাধ্যমে বা কয়েকশো বছরের যুদ্ধের মাধ্যমে অথবা রাজকীয় বিবাহ বা রাজনৈতিক চুক্তির মাধ্যমে আজকের এই ইউনাইটেড কিংডম গঠিত হয়। তো মূলত আমরা এখানে ইউনাইটেড কিংডম হওয়ার পথে যে পর্যায়সমূহ, প্রথম পর্যায়সমূহ, এগুলো একটু পড়ার চেষ্টা করব। সেটা হলো, প্রথম পর্যায়ে যেটা বলি সেটা আমরা বলি ওয়েলস এর অন্তর্ভুক্তকরণ। ওয়েলস অন্তর্ভুক্ত হয় কত সালে, এটা একটু জানা জরুরি। অর্থাৎ প্রথম তো ছিল ইংল্যান্ড, ইংল্যান্ডের সঙ্গে ওয়েলস কত সালে অন্তর্ভুক্ত হয় এটা একটু জানা জরুরি। সেটা, এটা যদি আমরা বলি, এটা দেখবো হচ্ছে হেনরি এইট। এই হেনরি এইটের সময়ে, ষোড়শ শতাব্দীর একদম 1536 থেকে 1543, এই সময়ের মধ্যে হেনরি অষ্টমের মাধ্যমে অ্যাক্টস অফ ইউনিয়নের একটা গঠিত হয়। একটা কি হয়? অ্যাক্টস অফ ইউনিয়ন। এই অ্যাক্টস অফ ইউনিয়নটার মাধ্যমে কি হয়? প্রথম ইউনিয়ন অফ ক্রাউন্স বা ওয়েলস এবং ইংল্যান্ড একসাথে হয়। অ্যাক্টস অফ ইউনিয়নের মাধ্যমে কি হয়? ওয়েলস, তাহলে ইংল্যান্ড এবং ওয়েলস একত্রে যুক্ত হয়। এটা কি হেনরি এইট নামে একজন রাজা ছিল তার সময়, অ্যাক্টস অফ ইউনিয়নের মাধ্যমে। এরপর যদি বলি সেটা হলো স্কটল্যান্ড। স্কটল্যান্ডের অন্তর্ভুক্তকরণ, অর্থাৎ স্কটল্যান্ড কখন এটার সাথে যুক্ত হলো? সেটা হলো 1603 সালে। একই রাজা, অর্থাৎ জেমস ওয়ান। জেমস ওয়ান, ইংল্যান্ডে তো আমরা বিভিন্ন নামের রাজা ছিল আমরা জানি, জেমস ওয়ান উভয় দেশ শাসন করতো। অর্থাৎ এই যে ব্রিটেন, অর্থাৎ ইংল্যান্ড এবং ওয়েলস, এটা একটা দেশ, এটা শাসন করতো, প্লাস স্কটল্যান্ডও শাসন করতো। তো এই উভয় দেশ শাসন করলেও পুরোটা আলাদা আলাদা দেশ ছিল, একই রাজা ছিল বাট আলাদা আলাদা দেশ হিসেবে ছিল। যার কারণে 1707 সালে কি করে একটা ইউনিয়ন আইন তৈরি হয়, আবার অ্যাক্টস অফ ইউনিয়ন তৈরি হয়। অ্যাক্টস অফ ইউনিয়ন, এই অ্যাক্টস অফ ইউনিয়নের মাধ্যমে কি হয়? স্কটল্যান্ড ও ইংল্যান্ড, ইংল্যান্ড আনুষ্ঠানিকভাবে কি হয়? একত্রিত হয়, একত্রিত হয়। তো 1707 সাল থেকে তাহলে কে কে যুক্ত হলো? ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। এরপর যেটা নর্থ আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ডের সংযুক্তি। এরপর যদি আমরা দেখি আয়ারল্যান্ডের সংযুক্তি, আয়ারল্যান্ডের সংযুক্তি যদি দেখি তাহলে কত সালে এটা হয়? এটা হয় 1801 সালে। 1801 সালের এই আয়ারল্যান্ড যুক্ত হয় হচ্ছে কার সঙ্গে? স্কটল্যান্ড যুক্ত হয় 1707 সালে। তাহলে আয়ারল্যান্ড যুক্ত হয় ইংল্যান্ড প্লাস ওয়েলস এবং প্লাস স্কটল্যান্ডের সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে কি গঠন করলো? ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ড। এই যুক্ত হওয়ার মাধ্যমে যে দেশটা গঠন করলো সেটা হলো ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড নামে একটা দেশ তৈরি হলো। বোঝা গেল কিনা? বাট পরবর্তীতে যেটা দেখা গেল যে 1922-তে আয়ারল্যান্ড তো আলাদা একটা দ্বীপ, সেই আয়ারল্যান্ড দ্বীপের অধিকাংশ এলাকা স্বাধীনতা লাভ করে। আয়ারল্যান্ড দ্বীপের, আয়ারল্যান্ড দ্বীপের অধিকাংশ এলাকা স্বাধীনতা লাভ করে। কিন্তু কিন্তু উত্তর আয়ারল্যান্ড কিসের সাথে থেকে যায়? উত্তর আয়ারল্যান্ড ইউকে এর সাথে থেকে যায়। ফলে নতুন দেশের যেটা, ফলে নতুন দেশ যেটা হলো, এই নতুন দেশের নাম কি হলো? ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ড, বোঝা গেল? সো এখন
যে ইউনাইটেড কিংডম, সেটার নাম পুরো আসলে এইটা। এটা 1922 সালের পর থেকে। তো বর্তমানে যে যুক্তরাজ্য, সেটি সাংবিধানিকভাবে রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র, এবং এটা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত। তো বর্তমানে যে ইংল্যান্ড, সেটাকে কি বলবো আমরা সাংবিধানিকভাবে? এটা আসলে সাংবিধানিক রাজতন্ত্র, মানে এখানে নিয়মতান্ত্রিক একটা রাজতন্ত্র রয়েছে, ও পার্লামেন্টেরিয়ান ডেমোক্রেসি বা সংসদীয় কি রয়েছে, গণতন্ত্র, যেটা কিনা এই চারটা দেশ নিয়ে গঠিত। এই পর্যন্ত বোঝা গেল কিনা ইউকের? ওয়েলসের সংযুক্তিটা ঘটেছিল কত সালে? 1536 থেকে 1543 সালে। এটা আমি বলি, হেনরি ওয়েলস এই যে অ্যাক্টস অফ ইউনিয়নের মাধ্যমে 1536 থেকে 1543-এর এই সময়কালে ওয়েলস অন্তর্ভুক্ত হয়, এবং সবগুলো এই যে অ্যাক্টস অফ ইউনিয়ন বা ইউনিয়ন আইনের মাধ্যমে সংযুক্ত হয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সাংবিধানিক রাজতন্ত্র হবে কিনা? আমি বলেছি যে এটা একটা সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র। সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু ইউকের এই যে এইটুকু আমাদের ক্লিয়ার। তাহলে গ্রেট ব্রিটেন এটা ইটসেলফ একটা কি দ্বীপ? এই দ্বীপের অংশ কি কি বলেন তো? এই যে দেখেন, এটা হচ্ছে একটা, এটা একটা দ্বীপ গ্রেট ব্রিটেন। এটার অংশ হচ্ছে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস। এটা একটা দ্বীপ, এই দ্বীপের অংশ হচ্ছে এই তিনটা। এবং আয়ারল্যান্ড আর একটা দ্বীপ, এই যে পাশে দেখেন আয়ারল্যান্ড, এটাও একটা দ্বীপ, তাই না? এই আয়ারল্যান্ড দ্বীপের অংশ কোনটি? একটি হচ্ছে নর্থ আয়ারল্যান্ড, আর একটা হচ্ছে কি স্বাধীন আয়ারল্যান্ড। তো 1922 সালে যখন আয়ারল্যান্ডের বেশিরভাগ অংশ এই জায়গাটা কি হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, বাকি যে হলুদ অংশটা এটা গ্রেট ব্রিটেনের সঙ্গে বা ইউনাইটেড কিংডমের সঙ্গে থেকে যায়। ফলে ইউনাইটেড কিংডমের তাহলে এখন পরিধিটা কি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। তাহলে এটা যদি সালটা আমরা বলি, এখানে একটু লিখে দেই। সেটা হচ্ছে 1536 থেকে 1543-এর মধ্যে ওয়েলস ইংল্যান্ডের সাথে যুক্ত হয়। 1701 সালে স্কটল্যান্ড ইংল্যান্ডের সাথে যুক্ত হয়, এবং উত্তর আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ড প্রথমে যুক্ত হচ্ছে 1801 সালে। পরবর্তীতে 1922 সালে কি হয়ে যায়, এই নর্থ আয়ারল্যান্ডটা শুধুমাত্র ইউনাইটেড কিংডমের সাথে থাকে। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, এখন আমরা আসি যুক্তরাজ্যের ম্যাগনা কার্টা। খুবই ইম্পর্টেন্ট। ম্যাগনা কার্টাকে বলা হয় কি, স্বাধীনতার মহান সনদ বলা হয়। এটা যদি আমরা বলি 1701, 1707 না এক, একজন জিজ্ঞেস করছেন, সরি 1707, সরি 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 1707, এক্সট্রিমলি সরি। ওকে, ম্যাগনা কার্টা আমরা পড়ছিলাম। ম্যাগনা কার্টা যদি আমরা দেখি, এটাকে বলা হচ্ছে স্বাধীনতার মহাসনদ। ম্যাগনা কার্টা নিয়ে আমাদের ভালো মতো জানতে হবে, কারণ এটা বহুল উচ্চারিত একটা সনদ। মানে মূলত আমরা জানবো যে এটা আসলে ম্যাগনা কার্টাটা কি, উম, এবং কত সালে স্বাক্ষরিত হয়। এটা স্বাক্ষরের তার কত, 1215 সালের 15 জুন। এটা মূলত হচ্ছে একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ হচ্ছে ম্যাগনা। এইটার মানে হচ্ছে, সরি গ্রিক না, সরি লাতিন শব্দ, ভুল হয়ে যাচ্ছে বারবার। ম্যাগনা হচ্ছে একটা লাতিন শব্দ। এই লাতিন শব্দটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে গ্রেট চার্টার। গ্রেট চার্টার, চার্টার মানে কি, সনদ। তো এইটা সাধারণত কোন স্থানে স্বাক্ষরিত হয়? এটা ইংল্যান্ডের রানিমেড নামে একটা এলাকা রয়েছে। ইংল্যান্ডের ইংল্যান্ডের রানিমেড, রানিমেড নামক জায়গায়, স্থানে, আমার লেখা বোঝা যাচ্ছে, স্বাক্ষরিত। এটা সাধারণত একটা খোলা প্রান্তর, রানিমেডটা এখানে স্বাক্ষরিত হয়। এখানে দুইটা পক্ষ ছিল। পক্ষদ্বয় কি, এক পক্ষে ছিল হচ্ছে রাজা জন, যে অত্যাচারী, মানে ইংল্যান্ডের যে অত্যাচারী রাজা, রাজা জন ভার্সেস বিদ্রোহী সামন্ত বা ব্যারন। বিদ্রোহী সামন্ত বা কি, ব্যারন। ব্যারন মানে একটা এস আর আছে,
ওকে, ব্যারন্স যারা বিদ্রোহী ছিল তারা। তো প্রেক্ষাপটটা কি ছিল? ঐতিহাসিক। পুরোটা কি হুবহু লেখার দরকার আছে? আমি শুধু পয়েন্টগুলো বলে মুখে বললে আপনারা বুঝতে পারবেন না। ঐতিহাসিক প্রেক্ষাপট, এই ম্যাগনা কার্টা সাইনের ঐতিহাসিক প্রেক্ষাপট কি ছিল? রাজা জন যে, এই রাজা জন ছিল কি খুবই অত্যাচারী। হ্যাঁ, আমি জাস্ট খালি মূল পয়েন্টগুলো বলতেছি। যে রাজা জন কি ছিল, অনেক অত্যাচারী ছিল। ফলে সে করতো কি, জনগণের ওপর অহেতুক বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরাচারী আচরণ করত। এবং মোট কথা বলা যায় তাকে একটা স্বৈরাচারী শাসক বলা যায়। এবং সে একবার করলো কি, প্রজাদের ওপর অতিরিক্ত কর চাপিয়ে দিয়েছিল। প্রজাদের ওপর কি করেছিল? অতিরিক্ত কর চাপিয়ে দেয়। ফলে প্রজারা আস্তে আস্তে, তাদের যে সামন্ত আছে অর্থাৎ প্রজাদের উপরের একটা লেয়ার আছে, রাজা এবং প্রজার মাঝে মাঝামাঝি একটা যে শ্রেণী আছে, তাদেরকে বলা হয় ব্যারন বা সামন্ত। এই সামন্তদের নিয়ে তারা কি রাজার অত্যাচারের উপর ক্ষুব্ধ হয়ে যায়। এবং তখন কি হয়, এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো, সামন্তরা কি হয়ে যায়, রাজার বিরুদ্ধে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে বা ক্ষুব্ধ হয়, বিদ্রোহ করে। এবং এই বিদ্রোহ সামলানোর মতো শক্তি রাজা জনের ছিল না। ফলে এই সামন্তরা জোর করে রাজাকে এই ম্যাগনা কার্টা চুক্তিটাতে শাহিন মানে সিগনেচার করতে বাধ্য করে। এখন কথা হলো, এই চুক্তিটা আসলে কি ছিল? এই চুক্তির প্রধান কিছু ধারা যদি আমরা বলি, চুক্তির প্রধান ধারাসমূহ যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আসলে এই ম্যাগনা কার্টাকে কি বলা হয়, মুক্তির মহাসনদ বলা হয়। তাহলে প্রথম, মানে মোট ধারা ছিল হলো 63টি। তার মধ্যে প্রধান যে তিনটা ধারা সেগুলো আমরা পড়বো। একটা হলো, এক নম্বর ছিল হলো আইনের শাসন। আইনের আইনের শাসনটা কেমন ছিল? যে রাজা আইনের ঊর্ধ্বে নয়, অর্থাৎ রাজাকেও কি বিচার করতে হবে। রাজা যদি কি করে, উল্টাপাল্টা কাজ করে, তাহলে রাজাকেও কি করতে হবে, আইনের আওতায় আনতে হবে। অর্থাৎ রাজাকেও আইন মেনে চলতে হবে। চিন্তা করেন, আজ থেকে 500 বছর আগে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল না? সেই সময় রাজাকেও আইনের মধ্যে সীমাবদ্ধ করা। সো এই জন্য এটাকে মুক্তির একটা মহাসনদ বলা হয়। এরপর যদি আমরা চিন্তা করি, সেটা হলো ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতার কথা যদি বলি, তাহলে যে বিচার বিভাগীয় প্রক্রিয়া ছাড়া, বিচার বিভাগীয়, হ্যাঁ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যদি কখনো আসে এইভাবে লিখবেন আর কি, প্রিলির জন্য ইম্পর্টেন্ট। বিচার বিভাগীয় প্রক্রিয়া ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। অর্থাৎ ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। আগে যেমন রাজা যাকে খুশি তাকে গ্রেফতার করতে পারতো, ঠিক আছে? তাহলে গ্রেফতার করা যাবে না, তারপর জেলে রাখা যাবে না। জেলে রাখা, অর্থাৎ বিচার ছাড়া কাউকে গ্রেফতারও করা যাবে না, জেলেও রাখা যাবে না, অথবা সম্পত্তিচ্যুত করা যাবে না। আগে রাজা চাইলেই কি তার স্বেচ্ছাচারী মতো যা খুশি তাই করতে পারতো, যাবে না। বোঝা গেল? সো রাজাও কি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আসলো। এটা ছিল হলো ব্যক্তি স্বাধীনতা। 3 নম্বর যেটা ছিল সেটা হলো ন্যায্য বিচার। অর্থাৎ প্রত্যেক নাগরিকের বিচার বিক্রয় করা যাবে না, অর্থাৎ কাউকে বিচার থেকে বঞ্চিতও করা যাবে না, বিচার পেতে কোনো দেরিও করা যাবে না, ন্যায্য বিচার। এইটুকু ক্লিয়ার কিনা? তো এইটার আসলে গুরুত্বটা তাহলে কি, ঐতিহাসিক গুরুত্ব আমরা দেখলাম যে এটা গণতন্ত্রের একটা ভিত্তি বলা যায়। কারণ রাজাকেও আইনের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ জনগণের ক্ষমতাটা, এই যে দেখেন, রাজা যে আইনের ঊর্ধ্বে নয়, রাজাও জনগণের মতো, সেটার একটা বিষয়। তাহলে গণতন্ত্রের ভিত্তি বলা যায় একটা, যে এটি আধুনিক গণতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থার ভিত্তিপ্রস্তর হিসেবে। এটা কিন্তু আমি বলছি কত 800 বছর আগের ঘটনা। তো ওই সময় এটা কল্পনাতীত, আপনি কিন্তু এখনকার বিষয় হিসেবে চিন্তা করেন না। আজ থেকে 800 বছর আগে এই ঘটনাগুলো ঘটছিল। তারপর মানবাধিকারের ভিত্তি বলা যায় 3 নম্বর। হ্যাঁ আমি দিব, পিডিএফ দেব। আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন, পিডিএফ দেবো আপনাদের পারফরমেন্সের উপর। তো এটার প্রভাবটা এমন ছিল। হ্যাঁ, প্রশ্ন আসলে টিকা আসতে পারে যে ম্যাগনা কার্টা, 5 মার্কের একটা টিকা আসতে পারে, বা ম্যাগনা কার্টার প্রভাব কি। হ্যাঁ, প্রশ্ন আসাটা তো বুঝতে হবে নিজে থেকে। দেখেন এটার প্রভাবটা কি ছিল পরবর্তীতে ব্রিটিশ যে সংবিধান। হ্যাঁ, আমি দিব দিব ভাই, পিডিএফ দিব। আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ক্লাস করলে পিডিএফ দিব। আর আপনারা যদি শর্টফট করেন, হ্যাঁ, তাহলে কিন্তু পিডিএফ দিব না।
সেটা হলো ব্রিটিশ সংবিধান, তারপর যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস যেটা বলে, বিল অফ রাইটস, এমনকি ইউএন, ইউনাইটেড নেশনস এর যে মানবাধিকারের ঘোষণাপত্র রয়েছে। ভাই পিডিএফ দেবো, পিডিএফ কোথায় পাবো সবাই যদি বলতে থাকেন আমি দিব। পিডিএফ আপনি সময় মতো পেয়ে যাবেন। এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করেন প্লিজ। আপনারা চ্যাট বক্সে যদি এত কোশ্চেন করেন আমি আসলে মানে পড়া শেষ করতে পারবো না পড়ানো। ইভেন ইউএন চার্টারেও এই কি ম্যাগনা কার্টারের বৈশিষ্ট্য দেখা যায়। সো ম্যাগনা কার্টা কেবল একটা পুরাতন কাগজ নয়, বরঞ্চ এটা স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের অধিকার আদায়ের প্রথম পদক্ষেপ বলা যায়। তো এটা শিখিয়েছে যে ক্ষমতা আসলে জনগণের জন্য, এটা আসলে ক্ষমতা নিজের জন্য না। সো এবং ক্ষমতাটাকে আইনের মাধ্যমে ব্যবহার হওয়া উচিত। ম্যাগনা কার্টার সম্পর্কে আর কোনো কোশ্চেন রয়েছে? এরপর ব্রেক্সিট, ব্রেক্সিটটা আমরা একটু পরে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করছি একটু পরে। তার আগে একটু দেখে নেই, সেটা হলো যুক্তরাজ্যে আলোচিত কিছু স্থান রয়েছে, এগুলো তো স্লাইডে আছে, এগুলো আমি একটু দেখাইলাম না। হোয়াইট হল, ওয়েস্টমিনিস্টার হবে, এগুলো প্রত্যেকটা মুখস্থ করতে হবে। আমি যেটা পড়ানোর একটু একটু আলোচনা করা সেটা আলোচনা করলাম। এরপর ডাউনিং স্ট্রিট, তো এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থমন্ত্রীর বাসভবনকে কি বলা হয়? 11 নং ডাউনিং স্ট্রিট। প্রধানমন্ত্রীর বাসভবনকে বলা হয় 10 নং ডাউনিং স্ট্রিট। এবং বাকিংহাম প্যালেস কোনটা? হ্যাঁ, একজন বলছেন যে মডার্ন হিউম্যান রাইটস এর সাথে ম্যাগনা কার্টা কম্পেয়ার করে রিটেন কোশ্চেন হতে পারে, অনেক কিছুই হতে পারে। বাট আপনি ম্যাগনা কার্টার মেইন জিনিসটা জানলেন, তো এখন আপনি যে কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন। আর শেষকৃত্য এবং আহ, আরোহণের অনুষ্ঠান কোথায় হয়? ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। এইগুলো ছিল যুক্তরাজ্যের। এরপর এখন যুক্তরাজ্যের ব্রেক্সিট নিয়ে একটু আমরা জানি, তাই না? ব্রেক্সিট নিয়ে তো জানা দরকার। ব্রেক্সিট জানার আগে আরো বেশ কিছু বিষয় একটু জানতে হবে। এখানেই বলি, সেটা হলো গ্লোরিয়াস রেভলিউশনের নাম শুনেছেন? ইউকের হিস্ট্রি পড়লে অবশ্যই গ্লোরিয়াস রেভলিউশনের নাম জানতে হবে। গ্লোরিয়াস রেভলিউশন। ইউকে যে আস্তে আস্তে গঠিত হলো, তার রাজনৈতিক, তার গণতন্ত্র কিভাবে শেপ পেলো, সেই বিষয়গুলো আমাদের একটু জানা জরুরি কিনা বলেন? সেই হিস্ট্রি গুলা না জানলে তো আসলে আপনি শুধু এই যে মুখস্থ করলে তো আসলে পাবেন না। আপনি হয়তো প্রিলি পাস করতে পারবেন, রিটেন পাস করতে পারবেন, কিন্তু ভাইবা টাইবা বা আপনার মধ্যে নলেজ গ্রো গ্রো করবে না, ঠিক আছে? তো ইউকের আর একটা রেভলিউশন রয়েছে, এটাকে বলা হয় গৌরবময় বিপ্লব। এটা কত সালে সংগঠিত হয়? 1688 সালে। এটাকে কেন গ্লোরিয়াস বলা হয় বলেন তো? গ্লোরিয়াস এই জন্য বলা হয়, এটা এটা ছিল ব্লাডলেস রেভলিউশন। এটা ছিল ব্লাডলেস রেভলিউশন, অর্থাৎ রক্তপাতহীন। এটা ছিল, কোনো যুদ্ধ হয়নি, রক্তপাতহীন ভাবে এই বিপ্লবটা সংগঠিত হয়। এই জন্য এটাকে গৌরবময় বিপ্লব বলা হয়েছিল, কারণ রক্তপাত ছাড়াই ক্ষমতার পরিবর্তন হয়েছিল। এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা আসলে কি এটা একটু জানি। ইউকের হিস্ট্রি আসলে এগুলো অবশ্যই পড়তে হয়। গ্লোরিয়াস রেভলিউশন, এটা ছিল, এটা রাজা ওই সময় 1688 সালে রাজা দ্বিতীয় জেমস, ওই সময় রাজা ছিল কি, রাজা জেমস টু। সে কি ছিল? ক্যাথলিক এবং স্বৈরাচারী শাসক। উনি ছিলেন স্বৈরাচারী। এই স্বৈরাচারী শাসক কি করত? পার্লামেন্টের তোয়াক্কা করতো না। তো সে কি করতো না? হুম। সে যেটা করেছে যে পার্লামেন্টের, পার্লামেন্ট কার প্রতিনিধিত্ব করে? জনগণের প্রতিনিধিত্ব করে, তাই না? কিন্তু সে করত পার্লামেন্টের কোনো তোয়াক্কা না করে যা খুশি তা, বা একচ্ছত্র রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল। যার কারণে দেখা যায় যে দ্বন্দ্ব তৈরি হয় কার মধ্যে? পার্লামেন্টেরিয়ানদের মধ্যে। অর্থাৎ পার্লামেন্টে যে সদস্য রয়েছে, এই পার্লামেন্ট সদস্যরা যারা কিনা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টিয়ান ধর্মের অনুসারী ছিল। এই স্বৈরাচারী শাসক ছিল হচ্ছে ক্যাথলিক। খ্রিস্টানদের মধ্যে কিছু ভাগ রয়েছে, তার মধ্যে ছিল ক্যাথলিক। আর এই পার্লামেন্ট সদস্য যারা কিনা প্রোটেস্ট্যান্ট, এই প্রোটেস্ট্যান্ট সদস্যের সাথে তার কি হয়? দ্বন্দ্ব তৈরি হয়, এবং তারা এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এবং তারা এক সময় করে কি, এই পার্লামেন্টের যারা সদস্য যারা কিনা প্রোটেস্ট্যান্ট ধর্মের ছিল, তারা সেই সময় ইংল্যান্ড বা হল্যান্ডের শাসক, তার নাম হচ্ছে উইলিয়াম অব অরেঞ্জ। উইলিয়াম অফ অরেঞ্জ। আমরা জানি যে হল্যান্ডের জাতীয় রং কি?
কমলা রং। এই উইলিয়াম অফ অরেঞ্জ আবার কিন্তু রাজার, এই যে জেমস টু এর জামাতা, রাজার জামাতা। ঠিক আছে, এই বেসিক ডিফারেন্সটা একটু দেখে নিবেন। একজন বলছেন ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, এদের মধ্যে একজন ব্যক্তি রয়েছেন মার্টিন লুথার, ওনার মাধ্যমে বাইবেলের কিছু প্রচার প্রচারণ হয়। এটা আমি এখানে বলছি না, আপনারা একটু দেখে নিন গুগল করে। তো দেখা যাচ্ছে যে এই পার্লামেন্ট সদস্য যারা কিনা প্রোটেস্ট্যান্ট ধর্মের, এরা হল্যান্ডের শাসক উইলিয়াম অব অরেঞ্জকে এই ইংল্যান্ডের শাসন ক্ষমতা সিংহাসন দখল করার জন্য আমন্ত্রণ জানায়। কি? সিংহাসন, সিংহাসন বানান ঠিক আছে? দন্তেশ্ব, হ্যাঁ। সিংহাসন দখলের আমন্ত্রণ জানায়। এবং এই উইলিয়াম অব অরেঞ্জ, সেও কিন্তু কার রাজা হল্যান্ডের রাজা, বাট এই এই জেমস টু এর কি ছিল? জামাতা। স্ত্রী ছিল কে? স্ত্রী হলো কুইন মেরি। স্ত্রীর নাম হচ্ছে মেরি। এই মেরি হলো জেমস টু এর মেয়ে। তো উইলিয়াম কি করে সেনাবাহিনী নিয়ে ইংল্যান্ডে প্রবেশ করে? উইলিয়াম হচ্ছে যখন সেনাবাহিনী নিয়ে ইংল্যান্ডে প্রবেশ করে, তখন জেমস টু কোনো কথা ছাড়াই, কোনো যুদ্ধ না করে ফ্রান্সে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায়? যখন সেনাবাহিনী নিয়ে এখানে প্রবেশ করে, জেমস টু কোথায় পালিয়ে যায়? ফ্রান্সে পালিয়ে যায়। সো ইংল্যান্ডের ক্ষমতায় কে আসলো বলেন? উইলিয়াম, কিং উইলিয়াম। বোঝা গেল? এইটুকু বুঝছেন কিনা যে জেমস টু ছিল ইংল্যান্ডের শাসন ক্ষমতায়, সে খুবই স্বৈরাচারী শাসক ছিল। উনি পার্লামেন্টের কোনো তোয়াক্কা করতো না, উনি পার্লামেন্টের সদস্যদের কোনো ধরনের হ্যাঁ কি কনসিডারেশনে নিত না। ফলে পার্লামেন্টের যে সদস্যরা কি ছিল, প্রোটেস্ট্যান্ট, তারা চিন্তা করলো যে জেমস টুকে কে একটা শায়েস্তা করতে হবে। কারণ পার্লামেন্ট কি জনগণের প্রতিনিধিত্ব করে, পার্লামেন্টে যে মেম্বার আসে তারা তো নির্বাচিত নির্বাচিত হয়েই আসে। ফলে পার্লামেন্ট সদস্যরা হল্যান্ডের শাসক উইলিয়ামকে, উইলিয়াম অব অরেঞ্জ, তাকে আমন্ত্রণ জানায় ইংল্যান্ডের সিংহাসন দখল করার জন্য। এই উইলিয়াম অব অরেঞ্জ ছিল আবার ওই রাজা জেমস টু এর জামাতা, অর্থাৎ জেমস টু এর কন্যা মেরি, তাকে বিয়ে করে এই উইলিয়াম অব অরেঞ্জ। উইলিয়াম অব অরেঞ্জ যখন সেনাবাহিনী নিয়ে ইংল্যান্ডে আসে, তখন কি জেমস টু কোথায় পালিয়ে যায়? ফ্রান্সে পালিয়ে যায়। ফলে ফলাফল কি দাঁড়ায়? ইংল্যান্ডের অ্যাবসলিউট যে মোনার্কি, এটার ফলাফল যদি আমি বলি, ফলাফলটা কি? অ্যাবসলিউট মোনার্কির অবসান ঘটে, মোনার্কি এর অবসান। এবং সাথে সাথে কি হয়? সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। এখন যে রাজতন্ত্রটা রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়, সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। তখন থেকে এটা চলে আসছে। অর্থাৎ রাজা সাংবিধানিকভাবে শুধুমাত্র রাজতন্ত্র, সাংবিধানিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়। এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা রাজার চেয়ে বড় বলে স্বীকৃত হয়। অর্থাৎ পার্লামেন্টই সব। এটাই তো গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য, তাই না? পার্লামেন্টের ক্ষমতা রাজার ক্ষমতা ক্ষমতার চেয়ে বড় বলে স্বীকৃত। ক্লিয়ার কিনা? তো এই যুদ্ধের পর বা এই রেভলিউশনের পর ইংল্যান্ডে বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়। বিল অফ রাইটস, এই বিল অফ রাইটস স্বাক্ষরিত হয় কত সালে তাহলে? 1689 সালে। সো এই বিল অফ রাইটস এ কি কি বৈশিষ্ট্য ছিল সেগুলো যদি সংক্ষেপে এমনি মুখেই বলি, সেটা হলো আইনের নিয়ন্ত্রণ ছিল, কর আদায়, অর্থাৎ পার্লামেন্টের অনুমতি ছাড়া ট্যাক্স ইম্পোজ করা যাবে না, বাক স্বাধীনতা থাকতে হবে, নিয়মিত পার্লামেন্ট নির্বাচন হতে হবে। এই নির্বাচনের বিষয়টা তখন থেকে আসে, নিয়মিত পার্লামেন্ট নির্বাচন হতে হবে। তারপর বিচারের অধিকার থাকতে হবে। সো বলা যায় যে ব্রিটিশের সংবিধানের অন্যতম ভিত্তি হচ্ছে এই বিল অফ রাইটস। তাহলে ব্রিটিশ সংবিধানের ভিত্তি বলা যায় বিল অফ রাইটস। এরপর হচ্ছে যদি বলি, আমেরিকানরা পরবর্তীতে বিল অফ রাইটস একটা প্রণয়ন করে, এটারও অনুপ্রেরণা হিসেবে কাজ করে ব্রিটেনদের বিল অফ রাইটস। ক্লিয়ার কিনা? এরপর আমরা আরেকটা বিষয় পড়তে চেয়েছিলাম, সেটা হচ্ছে ব্রেক্সিট। ব্রেক্সিটটা একটু দেখি। ব্রেক্সিটটা হচ্ছে মূলত কি? সো ব্রিটেন যে সাংবিধানিকভাবে কত শক্তিশালী বা গণতান্ত্রিকভাবে শক্তিশালী, সেটার একটু ধারণা হয়তো পেয়েছেন যে কিভাবে ম্যাগনা কার্টা থেকে গ্লোরিয়াস রেভলিউশন এবং বিল অফ রাইটস এর মাধ্যমে তাদের সাংবিধানিক যে গণতন্ত্র এবং রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো একটু দেখলাম। এখন দেখবো ব্রেক্সিট
ব্রেক্সিট মূলত কি? ব্রিটেন এক্সিট, এক্সিট ফ্রম হোয়ার? ফ্রম ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন। এটা কত সালে চূড়ান্ত ভাবে কত সালে সংগঠিত হয়? 2020 সালের 31 জানুয়ারি এটা রাত 11টায় সংগঠিত হয়। অর্থাৎ, এবং এখানে সিগনিফিক্যান্ট হচ্ছে এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ কতটি ছিল? 28টি থেকে কয়টি সদস্য দেশ হলো? 27টি। এবং যুক্তরাজ্যই একমাত্র দেশ যারা কিনা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলো। সো এইটার প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটা জানা জরুরি। প্রেক্ষাপটটা যদি আমি বলি, সেটা হলো একটি গণভোট হয়েছিল ইউকেতে। গণভোটটা ছিল 2016 সালের 23 জুন। আমি একটু সংক্ষেপে লিখি, এই গণভোটের ফলাফল ব্রেক্সিটের পক্ষে ছিল। ব্রেক্সিটের পক্ষে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রেক্সিট বা ব্রিটেনকে বের করে নিয়ে আসতে হবে, এটার পক্ষে ছিল 51.9% মানুষ। তারা বলেছিল যে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্থান বা লিভ চায়। আর ইউরোপীয় ইউনিয়নের ইইউতে থাকতে চেয়েছিল কত পার্সেন্ট মানুষ? বাকিটুকু 48.1% মানুষ। তো মূলত ভৌগোলিকভাবে ইংল্যান্ড এবং ওয়েলসের বেশিরভাগ মানুষই ব্রেক্সিটের পক্ষে দিয়েছিল। অর্থাৎ এই যে 51.9 এর মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের মানুষজন বেশি ছিল। আর এটা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে স্কটল্যান্ড এবং নর্থ আয়ারল্যান্ড এদের মানুষরা বেশি ভোট দিয়েছিল। বোঝা গেল কিনা? এখন কথা হলো বেরিয়ে আসার কারণ কি কি, ব্রেক্সিটের কারণ কি কি সমূহ ছিল, বেরিয়ে আসতে চেয়েছিল কেন? একটা কারণ হতে পারে হচ্ছে সার্বভৌমত্ব। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে থাকা অবস্থায় ইংল্যান্ড কি হয়েছিল, নিজস্ব আইন এবং নীতি নিজেরাই নির্ধারণ করবে, এই ধরনের। যারা ব্রেক্সিট চেয়েছিল তারা কি বলেছিল, যে নিজেদের আইন ও নীতি নিজেরা প্রণয়ন করবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান ইউনিয়নের যে কাউন্সিল, সেখানে আসলে নিজেরা তাদেরকে নিতে চায়নি, নিজেরা নিজেদের আইন ও নীতি প্রণয়ন করবে। এটা তাদের একটা উদ্দেশ্য ছিল। এটা কি তাদের সার্বভৌমত্বের মতো? কারণ ইউরোপীয় ইউনিয়ন থাকলে ইউরোপীয় ইউনিয়নের যে সদর দপ্তর ব্রাসেলস, তার একটা নিয়ন্ত্রণ থাকে। সো সার্বভৌমত্ব একটা বিষয় ছিল। এরপর আর একটা কি ছিল? অভিবাসন নিয়ন্ত্রণ। অভিবাসন নিয়ন্ত্রণ, এটা খুবই বড় একটা কারণ ছিল। কারণ আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত যে দেশগুলো ছিল, সেগুলোর এক দেশের নাগরিক অন্য দেশে গিয়ে বসবাস করতে পারতো। ফলে ইইউ সদস্য হিসেবে যুক্তরাজ্যকে কি করতে হয়? বিশেষ করে লন্ডন শহরে প্রচুর পরিমাণ অভিবাসী চলে আসছিল। তো এটা নিয়ন্ত্রণ করার জন্য তারা ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার দাবি জানায়। আর একটা বিষয় ছিল, তারা নিজেদের মতো করে নিজেদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের মতো করে তাদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ থাকবে না। বোঝা গেল? এরপর ফলাফল কি ছিল, যে আস্তে আস্তে যখন ইউরোপীয় ইউনিয়নের আহ, যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার জন্য কোন আর্টিকেলটা ফলো করতে হয়, আর্টিকেল 50, সেই আর্টিকেল 50 তারা ক্রমেই চালু করে আস্তে আস্তে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর যে বিষয়টা জটিলতা ছিল, সেটা হলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাদের ইউকের কি করতে হয়েছে? বাণিজ্য চুক্তি করতে হয়। বাণিজ্য চুক্তি করতে হয়, কারণ 1 বছরের গ্রেস পিরিয়ড ছিল, সেটা আস্তে আস্তে যখন শেষ হয়ে যায়, ট্রানজিশন পিরিয়ড বলে। 2020 সালের 31 জানুয়ারি থেকে 2021 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে ট্রানজিশন পিরিয়ডটা ছিল, এটা শেষ হয়। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউকের কি করতে হয়? বাণিজ্য চুক্তি করতে হয়। সো এইটুকু ক্লিয়ার কিনা? এখন আমরা দেখব ফ্রান্সের ব্যাখ্যা বা ফ্রান্সের ইতিহাস। ফ্রান্সের এখানে ফরাসি বিপ্লব সহ অন্যান্য বিষয়গুলো তো আছে। আমরা একটু ফ্রান্সের ইতিহাসটা যেভাবে দেখি, যে ভৌগোলিকভাবে এটার অবস্থান কোথায়? ভৌগোলিকভাবে, ভৌগোলিক ভৌগোলিকভাবে এটা হচ্ছে পশ্চিম ইউরোপে, তাই না? আমি একটু সংক্ষেপে লিখে দেবো, পশ্চিম ইউরোপে। এটার প্রাচীন নামটা কি বলেন? ফ্রান্সের প্রাচীন নাম হচ্ছে গল। এটা অনেক সময় পরীক্ষায় আসে। এইটা রোমানদের কাছে এই নামটা বেশি পরিচিত ছিল। রোমানরা এই গল নামে ফ্রান্সকে ডাকতো। মূলত ফ্রান্স কি জন্য বিখ্যাত বলেন তো? শিল্প, সংস্কৃতি, দর্শন এবং বিপ্লবের দেশ হিসেবে। তাহলে ফ্রান্স বিখ্যাত হচ্ছে শিল্প, সংস্কৃতি, দর্শন এবং বিপ্লবের মাধ্যমে। তো ফ্রান্সের যদি হিস্ট্রি পড়ি, তাহলে প্রাচীন যে হিস্ট্রি, এই প্রাচীন হিস্ট্রিতে দেখবো হচ্ছে এটা এক সময় কি ছিল?
রোমান শাসনের অধীনে ছিল। এই রোমানরা ফ্রান্সকে ডাকতো কি, গল হিসেবে। তারপর সেখানে ফ্রাঙ্ক নামে একটা জাতিগোষ্ঠী, এই ফ্রাঙ্কদের উত্থান ঘটে। ফ্রাঙ্কদের উত্থান ঘটে অর্থাৎ রোমান সাম্রাজ্য পতনের পর এই জায়গায় ফ্রাঙ্ক নামক জার্মানিক একটা জাতি, এই ফ্রাঙ্ক জাতিটা আবার কি, জার্মানিক একটা জাতি, জার্মানির বংশোদ্ভূত। এই জন্য তো জার্মানিরা পুরা ইউরোপকে তাদের নিজেদের মনে করে। বোঝা গেল? এই ফ্রাঙ্ক নামক জার্মানিক জাতি এই অঞ্চলটার নিয়ন্ত্রণ নেয় এবং রাজা ক্লোভিসের অধীন, মানে ফ্রাঙ্ক একজন রাজা ছিল, রাজা ক্লোভিস, এই ক্লোভিসের অধীনে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। বোঝা গেল? তার মানে রোমান সাম্রাজ্যের পর কি ঘটলো, জার্মানিক একটা জাতি ছিল, সেই জাতিটার নাম হচ্ছে ফ্রাঙ্ক। এই ফ্রাঙ্করা কি করে, এই গল বা ফ্রান্স অংশটুকু নিয়ন্ত্রণ নেয় এবং আস্তে আস্তে রাজা ক্লোভিসের অধীনে তারা, ফ্রাঙ্করা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এরপর যদি চিন্তা করি যে অষ্টম এবং নবম শতাব্দীতে, অষ্টম থেকে নবম শতকে এখানে শার্লমেইন নামক একজন রোমান সম্রাট ছিল। তার নামটা একটু মনে রাখতে হবে, শার্লমেইন। ইনি রোমান সম্রাট ছিল, ইনি এই ফ্রান্স বা গল অঞ্চলটা নিয়ন্ত্রণ করে। তার মানে এই অষ্টম শতকের পর হচ্ছে এই ফ্রাঙ্কদের উত্থান ঘটে। এবং পরবর্তীতে এই যে ফ্রাঙ্কদের উত্থানের পর যদি আমরা 4 নম্বরে বলি, এখানে হচ্ছে আস্তে আস্তে সেখানে সামন্তবাদ বা ফিউডাল সিস্টেমের সূচনা ঘটে। ফিউডাল সিস্টেমটা জানেন? ফিউডাল সিস্টেমটা কেমন? আমাদের দেশে সুবা ব্যবস্থা ছিল না, মোগল সাম্রাজ্যের সুবা ব্যবস্থা ছিল, অর্থাৎ উপরে কি থাকবে, রাজা, এই রাজার অধীনে অনেকগুলো কি থাকবে, ফিউডাল থাকবে বা সামন্ত থাকবে। শতক শতাব্দী একই। এই ফিউডালদের অধীনে কি থাকবে, প্রজা থাকবে। এই প্রজাদের নিয়ন্ত্রণ করবে ফিউডালরা। এই ফিউডালরা প্রজাদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করে কি করবে, রাজাকে দিবে। বিনিময়ে রাজা তাদের কি করবে, বলেন তো? তাহলে আমরা ফিউডাল সিস্টেম দেখলাম এরকম, রাজা, সামন্ত, তারপর কি, প্রজা। এটা হচ্ছে তাদের সিস্টেম। সো প্রজারা সামন্তকে কি করবে, ট্যাক্স দিবে। সামন্ত রাজাকে কি করবে, সেই ট্যাক্সের ভাগ দিবে। বিনিময়ে রাজা কি করবে, রাজা এই সামন্তকে নিরাপত্তা দিবে। অর্থাৎ তার যে সেনাবাহিনী এবং সামন্ত উম, রয়েছে বা আর্মি রয়েছে বা সামরিক বাহিনী রয়েছে, সেটা দিয়ে বিনিময়ে ফিউডালকে নিরাপত্তা দিবে বা সামন্তকে নিরাপত্তা দিবে, সামন্ত প্রজাদের নিরাপত্তা দিবে। বোঝা গেল? এটা হচ্ছে ফিউডাল সিস্টেম বা সামন্তবাদ। ক্লিয়ার কিনা? রাজারা সামন্তদের কি দিবে, নিরাপত্তা দিবে। কিসের মাধ্যমে, আর্মির মাধ্যমে বা অস্ত্রের মাধ্যমে বা তার যে নিরাপত্তার কর্মীরা রয়েছে, যা তার যে সেনাবাহিনী রয়েছে সেটার মাধ্যমে সামন্ত এবং প্রজাদের কি করবে, নিরাপত্তা দিবে। বিনিময়ে প্রজা এবং সামন্তরা রাজাকে কি দিবে, কিসের নিরাপত্তা, তাদের জীবনযাপনের। কারণ প্রজাদের যদি নিরাপত্তা না থাকে, ওই সময় প্রজাদের মেইন কাজ ছিল কি, কৃষিকাজ করা, কৃষি বা উৎপাদন করা। তো অন্যান্য যে বারবারিক যে নেশন গুলা ছিল, অর্থাৎ এই যে ধরেন ফ্রান্সের রাজা ছাড়াও এর আশেপাশে অনেক বারবারিক বা বর্বর কিছু জাতি ছিল, এরা বিভিন্ন সময়ে এসে প্রজারা যখন কি ফসল ঘরে উঠাতো তখন কি করত, তাদের কাছ থেকে ফসল ছিনিয়ে নিত। এই বিষয়টা থেকে নিরাপত্তা কারা দিবে, সামন্তরা। সামন্তদের এই নিরাপত্তা কারা দিবে, রাজারা বা রাজা। ক্লিয়ার? তো এই সিস্টেমটা ছিল হলো ফিউডাল সিস্টেম। এটা ফ্রান্সের ইতিহাসে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যদি আমরা দেখি, সেটা হলো রাজতন্ত্রটা কখন আসে। নিরঙ্কুশ যে রাজতন্ত্র ফ্রান্সে, এই নিরঙ্কুশ রাজতন্ত্রের বিষয়টা আসে হলো রাজা চতুর্দশ লুই, লুই রাজা চতুর্দশ লুই, একে সান কিং বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে সূর্য রাজা বা সান কিং। সে, তার সময়ে রাজতন্ত্র বা অ্যাবসলিউট মোনার্কি কায়েম হয়। তার সময়ে অ্যাবসলিউট মোনার্কি বা বা নিরঙ্কুশ রাজতন্ত্র কায়েম হয়। পরবর্তীতে যেটা হয় যে এই অ্যাবসলিউট রাজতন্ত্র, তারা এই রাজা চতুর্দশ লুই বা 14তম লুই, সে ভার্সাই প্রাসাদ নির্মাণ করে। ভার্সাই প্রাসাদ, এই ভার্সাই প্রাসাদটায় ক্ষমতার প্রতীক হয়ে যায়। অর্থাৎ এটা যার দখলে থাকবে সে আসলে অ্যাবসলিউট মোনার্কি লাভ করবে। ভার্সাই প্রাসাদ নির্মাণ করেন এবং এই রাজাদের অধীনে রেনেসা সংগঠিত হয়। তাহলে ওই সময়
রেনেসাঁ সংগঠিত হয় কিসের? এই চতুর্দশ লুইয়ের সময়ে বা নিরঙ্কুশ রাজতন্ত্রের সময়ে। এটা ছিল হচ্ছে শিল্প এবং স্থাপত্যের ব্যাপক বিকাশ ঘটে। শিল্প স্থাপত্য এর বিকাশ, বোঝা গেল? এটা হচ্ছে ফ্রান্সের অ্যাবসলিউট মোনার্কির সময়। এটা সাধারণত ছিল কত সালে? 1600 থেকে 1700 শতকে। পরবর্তীতে যেটা দেখা যায় যে ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। ফরাসি বিপ্লবটা তো আমরা পড়বই, এটা আমি পরে ব্যাখ্যা করব। একটা কি ফরাসি বিপ্লব? ফরাসি বিপ্লবের সুযোগে সেখানে গড়ে ওঠে কে? নেপোলিয়ন। নেপোলিয়নের গড়ে ওঠে। পরবর্তীতে যেটা হয় যে আধুনিক ফ্রান্সের তৈরি হয়। আধুনিক ফ্রান্স, বর্তমান যে ফ্রান্স। বর্তমান ফ্রান্সের অবস্থা কি? খুব ক্ষয়িষ্ণু শক্তি না? বর্তমানে তো তেমন একটা শক্তি নাই। তো এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার কিনা? তাহলে আমরা ফরাসি বিপ্লবটা একটু শুরু করি, তাই না? ফরাসি বিপ্লবটা জানা খুবই জরুরি। এটা শুধুমাত্র ইউরোপ না, পুরো হিস্ট্রির জন্য ফরাসি বিপ্লবটা। অ্যাবসলিউট মোনার্কি হলো এখানে জনগণ বা পার্লামেন্ট কোনো কিছুর দামই থাকবে না, রাজা যেটা বলবে সেটাই। এটাকেই বলে অ্যাবসলিউট মোনার্কি বা রাজতন্ত্র। মোনার্কি মানে হলো রাজতন্ত্র। যার কাছে সাউন্ড কম মনে হচ্ছে উনি একটু নিজের ডিভাইসটা একটু ইয়ে করেন, বাকিদের সবার কাছে কি সাউন্ড ঠিক আছে না? ওকে। তাহলে ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে বলেন? 1789 সাল থেকে 1799। 1789 থেকে 1799 এই সময়ের মধ্যে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। বিপ্লবের কারণ যদি বলি, প্রথমে আসি হচ্ছে বিপ্লবের কারণ। বিপ্লবের কারণের শুরু থেকেই যদি বলি, এটা ছিল প্রথম কারণ ছিল হচ্ছে সামাজিক অসমতা। সামাজিক অসমতা বা সোশ্যাল ইনইকুয়ালিটি। মূলত ফরাসি সমাজ তিনটা স্টেটে বিভক্ত ছিল। ফরাসি যে রাজার যে ব্যবস্থাটা, সেটা তিনটা স্টেটে বিভক্ত ছিল। এই স্টেট গুলো ছিল হলো, একটা হলো ছিল যারা প্রিস্ট বা যাজক শ্রেণী, যারা ধর্মকর্ম মাত্র, পাদ্রী যারা, তারা সবচেয়ে প্রিভিলেজ গ্রুপের মধ্যে একটা। এরপর দ্বিতীয় শ্রেণীটা ছিল হচ্ছে অভিজাত, এবং তৃতীয় শ্রেণীটা ছিল হচ্ছে কৃষক ও মধ্যবিত্ত। কৃষক ও মধ্যবিত্ত। তো এর মধ্যে এই যাজক এবং অভিজাত এই শ্রেণীর সংখ্যা কি ছিল? সংখ্যা নগণ্য, অর্থাৎ এরা সংখ্যায় খুব কম। বাট কৃষক ও মধ্যবিত্ত এরাই ছিল কত পার্সেন্ট? ফ্রান্সের মোট জনগণের 98%। বাট যেটা হয়েছিল যে এই 98% লোক ছিল অধিকার বঞ্চিত। অধিকার বঞ্চিত। মূল সুযোগ সুবিধা এই যাজক এবং অভিজাত যারা শ্রেণী তারা ভোগ করত। ফলে এই সামাজিক একটা অসমতা বা ইনইকুয়ালিটি তৈরি হয় পুরো ফ্রান্সে। এটাও একটা ছিল ফরাসি বিপ্লবের বড় কারণ। এরপর আরেকটা কারণ ছিল, সেই সময় আসলে বিপ্লবটা কেন সংগঠিত হয়েছিল, সেটা হলো অর্থনৈতিক সংকট। এই অর্থনৈতিক সংকটটা তৈরি হয়েছিল কিসের কারণে? এক হচ্ছে যে প্রথম যে দুই শ্রেণী, যাজক এবং অভিজাত, তাদের কি এই দুই শ্রেণীর বিলাসী জীবনযাপন। কি বিলাসী জীবনযাপন এখনকার সঙ্গে রিলেট করতে পারছেন কিনা বলেন তো? বর্তমান ঘটনার সাথে রিলেট করা যায় কিনা? বর্তমান যে কোনো বিপ্লবের সঙ্গে রিলেট করা যায় কিন্তু ফরাসি বিপ্লবকে। সো এই প্রথম অভিজাত শ্রেণীদের বিলাসী জীবনযাপন এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল বলেন তো? ফ্রান্সের অংশগ্রহণ। ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল, ফলে তাদের কি প্রচুর পরিমাণ অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। এবং 1700 1780 এর পর ফ্রান্সে ফসল হানির ঘটনা ঘটে, অর্থাৎ দুর্ভিক্ষ তৈরি হয়। এই সকল বিষয় ছিল অর্থনৈতিক কারণের মধ্যে। ফলে এই সময় মানুষের তাদের প্রধান যে খাবার সেটা কি? রুটি। এই রুটির দাম আকাশচুম্বী হয়ে যায়। একই হচ্ছে অভিজাত শ্রেণীর কি বিলাসী জীবনযাপন। দুই হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণ, প্লাস কি হয়েছিল? ফসল হানি ঘটেছিল। ফলে দেখা যায় যে রুটির দাম, প্রধান যে খাবার, সেটা আকাশচুম্বী হয় এবং সাধারণ মানুষের মধ্যে কি হয়? প্রচুর বিদ্রোহের জন্ম দেয়। 3 নম্বর যেটা আমি বলবো কারণ, সেটা হচ্ছে দার্শনিক প্রভাব ছিল, ফিলোসফিক্যাল ইনফ্লুয়েন্স। এই ফিলোসফিক্যাল ইনফ্লুয়েন্স তিনজন ব্যক্তি দিয়েছিল। কারা কারা বলেন তো? ভলতেয়ার, রুশো এবং মন্টেস্কু।
তারা মানুষকে তাদের লেখনীর মাধ্যমে এই যুক্তি এবং স্বাধীনতার স্পৃহা দিয়েছিল যে যে এই যে বিলাসী জীবনযাপনকারী রাজা এবং রাজতন্ত্র এটার ঐশ্বরিক ক্ষমতাটাকে চ্যালেঞ্জ করতে হবে। সো তারা মানুষের মধ্যে কি করে, বিপ্লবী ও স্বাধীনতার চেতনা বুনে দেয়, বিপ্লবী ও স্বাধীনতার চেতনার সরি চেতনার বিকাশ ঘটায়। বোঝা গেল? আচ্ছা, তো এর মধ্যে একটা বিষয় ছিল, সেটা হলো রুশো এর সোশ্যাল কন্ট্রাক্ট নামে একটা বিষয় রয়েছে। রুশো এর সোশ্যাল কন্ট্রাক্ট, এটা গুগলে দেখে নিবেন। এটা তাদের লেখনীর মাধ্যমে তাদের রাজতন্ত্রকে চ্যালেঞ্জ করে সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে। এরপর দেখেন, আমরা যদি বিপ্লবের প্রধান ঘটনাগুলো যদি দেখি, প্রধান ঘটনাসমূহ একটু দেখি। প্রধান ঘটনাসমূহ, তাহলে প্রধান ঘটনাসমূহের মধ্যে একটা বড় ঘটনা ছিল যে এটা 1789 সালের, এই যে তিনটে স্টেট ছিল, এই তিনটে স্টেটের মধ্যে ভোটদান নিয়ে যে কোনো একটা বিষয়ে, অর্থাৎ এই যে ফ্রান্সে যে অরাজকতা তৈরি হয় বা ভোটদান পদ্ধতি, এই ভোটদান পদ্ধতি নিয়ে অরাজকতা তৈরি হয়, ঠিক আছে? ভোটদান পদ্ধতি নিয়ে অরাজকতা তৈরি হলে থার্ড স্টেটটা কি বলেন তো? থার্ড স্টেটটা ছিল যারা কিনা কৃষক এবং কৃষক এবং শ্রমিক বা মধ্যবিত্ত ঘরানার লোক, তারা একটা ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি করে, ন্যাশনাল অ্যাসেম্বলি। এখান থেকেই মূলত প্রথম ফাটলটা শুরু হয় প্রধান ঘটনাসমূহের মধ্যে। এরপর যদি আমরা বলি যে তৃতীয় স্টেটের এই প্রতিনিধিরা সংবিধান তৈরি না করা পর্যন্ত বিচ্ছিন্ন না হওয়ার, তারা প্ল্যান করে যে এই ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে তারা কি করবে, সংবিধান তৈরি করবে, যে সংবিধানের মাধ্যমে তারা অ্যাবসোলিউট মোনার্কি বা এই রাজতন্ত্রের বা এলিট শ্রেণীর বিলোপ ঘটাবে। এবং পরবর্তীতে 14ই জুলাই প্রথম আক্রমণ 1789 সালে কোন দুর্গের পতন ঘটে বলেন তো? বাস্তিল দুর্গ পতন হয়। বাস্তিল দুর্গটা কি? এটা ছিল ওই সময়ে ফ্রান্সের রাজকীয় অত্যাচারের প্রতীক। কারণ ফ্রান্সের রাজা এবং এই এলিট শ্রেণীর বিপক্ষে যারাই কথা বলতো, তাদেরকে কি এই বাস্তিল দুর্গে এসে কি করতো, বন্দি করা হতো। সো এইগুলো ছিল বড় ঘটনা। এরপর আস্তে আস্তে 1793 সালে এই যে ষোড়শ লুই রয়েছে, ষোড়শ লুইকে কি গিলোটিনে, 1793 যে লুইস 16 রয়েছে তাকে গিলোটিনে হত্যা করা হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয়, গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং এই সময় আরেকটা ঘটনা করে, এই যে যখন ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয়, তখন তারপর থেকে ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ারের নেতৃত্বে রেইন অফ টেরর বা মবের বা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। এখানে কি ছিল? ম্যাক্সিমিলিয়ান ম্যাক্সিমিলিয়ান অর্থাৎ বিপ্লবের পর যেটা ঘটে, আমরা আমাদের দেশেও দেখেছি, রোবেসপিয়ার এর নেতৃত্বে এখানে রেইন অফ টেরর, সন্ত্রাস শব্দটা কিন্তু তখন থেকে আসে, বা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। এবং এটার সুযোগ নিয়ে কার উত্থান ঘটে বলেন তো? এরপর এই সন্ত্রাস কায়েম করার জন্য আস্তে আস্তে নেপোলিয়নের উত্থান ঘটে এবং নেপোলিয়ন আস্তে আস্তে ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতায় চলে আসে। ফলে এই যে নেপোলিয়ন, দেখেন এটা আমি আর বললাম না, নেপোলিয়ন পরবর্তীতে দেখা যায় যে ফরাসি বিপ্লবের যে ফরাসি বিপ্লবের আদর্শ পুরো ইউরোপে পুরো ইউরোপে প্রচার করতে থাকে বা পুরো ইউরোপে বিস্তার ঘটাতে চায়। ফলে আস্তে আস্তে সে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ে এবং 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে ইংরেজ সেনাপতি লর্ড ওয়েলিংটনের নেতৃত্বে সম্মিলিত বাহিনীর নিকট পরাজিত হয়ে আত্মসমর্পণ করে এবং মিত্রবাহিনী তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেয়। বোঝা গেল কিনা? এবং 1821 সালে সেখানে তিনি মারা যান। আর নেপোলিয়ন বোনাপার্টের জন্ম কোথায়? ইতালির কোর্সিকা দ্বীপে, এটা আবার ইটালিতে। এখান থেকে এসে সে ফ্রান্সকে নেতৃত্ব দেয়।